বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্স। এই পর্যায়ে আজ আপনারা শুনবেন আলিফ লায়লা তথা আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলিবাবা এবং 40 চোরের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছেন গরিব সৎ কাঠুরে আলিবাবা কিভাবে কুখ্যাত 40 ডাকাতের লুকোনো বিপুল ধন সম্পদের সন্ধান পায় এবং তার বড় ভাই কাশিম লোভে পড়ে ডাকাতদের হাতে প্রাণ হারায়। তারপর কি হলো? এরকম আরো অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং রোমাঞ্চকর অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন বিচিত্র স্টেশন চ্যানেল। বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প আলিবাবা এবং 40 চোরের দ্বিতীয় পর্ব। এরপর কাশিমের অবস্থা উন্মাদের মতো হয়ে গেল। বড় বড় হীরের টুকরোগুলো মুঠো ভরে নিয়ে পাথরের দেয়ালে সে ছুঁড়ে মারতে লাগলো। কান্নায় ভেঙে পড়ল, উন্মাদের মতো ছুটোছুটি করতে শুরু করলো। কিন্তু তাইবার কতক্ষণ? ক্লান্তিতে দেহ এলিয়ে পড়ে, ঘুমে আচ্ছন্ন হয়ে আসে চোখ, মাথা ঝিমঝিম করতে থাকে। তারপর সে এবড়ো থেবড়ো পাথরের মেঝেতে ঢলে পড়ে, একেবারে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে কারা যেন গুহার মুখ খুলে দিয়েছে। এক ঝলক সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। আহা কি আরাম! অন্ধকারার মাঝে আহা কি মুক্তি! কিন্তু ও কারা আসে? কাদের পায়ের শব্দ? মনে হয় একদল জাদ্রেল মানুষ সশব্দে নিচের দিকে নেমে আসছে, তার দিকে ছুটে আসছে। ওরা কারা? ওরা কি তাকে মুক্তি দিতে আসছে নাকি তাকে খুন করতে আসছে? দুপুরের ঝাঁ রোদে তেতে পুড়ে ঘোড়া ছুটিয়ে এসে হাজির হলো সেই 40 চোর, সেই পাহাড়ের পাদদেশে গুহার ঠিক মুখে। অদূরে 10টি খচ্চর বাঁধা দেখতে পেয়ে ওরা চমকে উঠল। কি, এই নির্জন বনভূমিতে এই জানোয়ারগুলো কে নিয়ে এলো? কার এত সাহস, কার এত বুকের পাটা? তীক্ষ্ণ অনুসন্ধানী চোখে ওরা এদিক ওদিক ভালো করে তল্লাশি করে দেখতে লাগলো, কিন্তু কোথাও কোনো মানুষের সাড়া পেল না, গন্ধও নয়। তখন সর্দার বলল, সর্বনাশ, আমাদের ডেরার সন্ধান পেয়ে গেছে কেউ, সাবধান। অন্য একজন বলল, সন্ধান পেলেই বা কি, চাবিকাঠি জানবে কি করে? সে তো আর ভেলকি জানে না। সর্দার বলল, লোকটা নিশ্চয়ই আমাদের পিছু নিয়ে সব দেখে শুনে জেনে নিয়েছে। যাক, আর এক মুহূর্ত দেরি নয়, তোমরা সবাই তলোয়ার বাগিয়ে নিচে নেমে পড়ো। চিচিং ফাক! অমনি গুহার মুখ খুলে গেল এবং খোলা তলোয়ার হাতে একে একে 40 চোর নেমে পড়ল, খুব সাবধানে, চারদিকে চোখ রেখে। সিঁড়ির মুখে বস্তা বস্তা মোহর আর হিরে চুনি দেখে তারা বুঝতে পারল কেউ চোরের উপর বাটপারি করার জন্য ভেতরে ঢুকে পড়েছে এবং সে ভেতর থেকে বের হতে পারেনি। অমনি সর্দার হুকুম দিল, দুশ্মনকে খতম করো। সর্দারের সিংহ গর্জনে কাশিমের ঘুম টুটে গেল, স্বপ্নও ছুটে পালালো। তরাক করে উঠে লাফিয়ে উঠল, কিন্তু সে আর উঠে দাঁড়ানোর সময় পেল না। সর্দারের তলোয়ারের এক কোপে ধর থেকে তার মুন্ডু আলাদা হয়ে গেল। শয়তান, চোট্টাকাহিকা! যদিও একবার মাত্র আর্তনাদ করে কাশিম স্তব্ধ হয়ে পড়ে গেল, তবুও ক্রুদ্ধ সর্দার নিরস্ত্র হল না। কাশিমের নিষ্প্রাণ দেহটার উপর কোপের উপর কোপ দিয়ে খণ্ড বিখণ্ড করতে লাগল। তারপর সাগরেদদের হুকুম দিল, ইস লাশকো বাহার মে ফেক দো। এভাবে কাশিমের মৃতদেহটা 6 টুকরো করে বস্তা বন্দি অবস্থায় গুহার মুখে বাইরে পড়ে রইল। এই হলো কাশিমের পরিণতি, লোভের পরিণাম। আলিবাবার কথা শুনলে তার এই অবস্থা হতো না।
কাশিমের লাশ ছুঁড়ে ফেলে চোররা আবার গুহার ভেতরে গিয়ে বস্তাগুলো খালি করে ধনদৌলত যথাস্থানে সাজিয়ে রাখল। তারপর গোল হয়ে বসে ফন্দি আঁটতে লাগল। অনেক জল্পনা কল্পনা, অনেক আলোচনার শেষেও কেউই সূত্র বের করতে পারল না, হদিস করতে পারল না কাশিম লোকটি কে, কি করে এলো, আর কি করেই বা গুহায় ঢুকার মন্ত্র রপ্ত করল। লোকটার পেশাই বা কি, থাকতই বা কোথায়, কিছুই তারা অনুমান করে বের করতে পারল না। লোকটাকে প্রথম দফায় শেষ না করলে হয়তো খবর জানা যেত, কিন্তু সে তো আর হওয়ার নয়। সর্দার বলল, এই জঙ্গলের পর ফাঁকা মাঠ, মাঠ পার হলে শহর, এছাড়া এদিকে তেমন কোনো জনবসতি নেই। আমার ধারণা ওই চোরটা বেটা শহরেই কোথাও থাকতো, নিশ্চয়ই সেখানে তার বউ বালবাচ্চা আত্মীয় স্বজন আছে, তারা চিন্তিত হয়ে বসে আছে তার জন্য। এখন আমাদের কাজ হবে তাদের খুঁজে বের করা, সমঝে? সর্দারের কথায় সকলে বলে উঠল, অত বড় শহরে অত হাজার মানুষের বাস, কত ঘরবাড়ি, কত রাজপথ, কত অলিগলি, তার হিসেব নেই। তার মধ্যে কে বা কারা কার জন্য বসে আছে, পথ চেয়ে আছে, আকুল হয়ে প্রতীক্ষা করছে, কি করে আন্দাজ করবে? সেটা কি সম্ভব? অন্য একজন বলল, তাছাড়া তাকে তো খতম করে ফেলা হয়েছে সর্দার, এখন আর খোঁজাখুঁজি করে কি ফায়দা, দুশ্মন তো শেষ। সর্দার মাথা নেড়ে সায় দেয়, তা ঠিক, যে বেটা আমাদের গুহার সন্ধান পেয়েছিল তাকে তো খতম করেই দিয়েছি, সুতরাং এ নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই। তবে এখন থেকে আমাদের আরো সতর্ক থাকতে হবে, আরো সাবধান হয়ে গুহা খুলতে হবে, আগে পিছে দেখে নিতে হবে। তারপর সকলে ওরা বেরিয়ে চিচিং বন্ধ বলে গুহার দরজা বন্ধ করে নতুন ধান্ধায় বেরিয়ে পড়ল। ঘোড়ায় ওঠার আগে ওরা কাশিমের খচ্চরগুলোকে কোচোকাটা করে যেতে কসুর করল না। কাশিমের এই পরিণতির জন্য তার লোভী বিবিটাই দায়ী। সে যদি কাশিমকে মোহরটা দেখিয়ে প্রলুব্ধ না করত, উত্তেজিত না করত, তাহলে তাকে এভাবে বেঘরে প্রাণ দিতে হতো না। এদিকে কাশিমের বিবি বসে বসে নানা রকম মুখরোচক খাবার বানিয়ে অপেক্ষা করে আছে কখন কাশিম আসে। আজ তার সবচেয়ে সুখের দিন। তার চোখ চকচক করছে, লোভে জিভ লকলক করছে, গর্বে মাটিতে পা পড়ছে না। এক্ষুনি তার স্বামী ফিরবে 10টা খচ্চর নিয়ে, 20 বস্তা সোনা দানা নিয়ে। উফ, কি আনন্দ, কি সুখ! পাড়াপড়শি তাকে দেখে সমীহ করবে। অত সোনা সে রাখবে কোথায়? অত ধনদৌলত দিয়ে সে করবে কি? কিভাবে খরচ করবে? ভাবতে ভাবতে সে বাদশাহ বেগমের খোয়াব দেখতে লাগলো। দাস দাসী বাদী নফর চাকরদের সে হুকুম দিচ্ছে আর তারা তার তামিল করছে। এসব রঙিন চিন্তা আর সুখ স্বপ্নে দিন শেষ হয়ে যায়। রাতের আধার ঘনিয়ে আসে। আস্তে আস্তে কাশিমের কথা ভেবে চিন্তিত হয়ে পড়ে। এতক্ষণ তো ফিরে আসার কথা। অন্ধকার জঙ্গলে তো মানুষের থাকার কথা নয়, হিংস্র জন্তু জানোয়ারই থাকে সেই বনে। বেশি রাত হলে বিপদ তো, বাঘ ভাল্লুকের মুখে পড়বে না তো আবার? এসব বদ চিন্তা আসতেই কাশ্মীর বিবি শিউরে উঠে। তাহলে কি হবে? কে তাকে রক্ষা করবে? একলা মানুষ, লড়াই করবে কি করে? ভাবতে ভাবতে সে আলীবাবার কাছে ছুটে গেল। আলীবাবা তখন কুড়ুলে শান দিচ্ছিল। কাশিমের বউ বলল, শোনো ছোট শেখ, রাত তো 1 প্রহর কেটে গেল, তোমার বড় ভাই তো এখনো ফিরলো না। ভাই, কি ব্যাপার বলো তো?
কোনো বিপদ আপদ হয়নি তো? বড় ভাবনা হচ্ছে ভাই, তুমি একটু আগ বাড়িয়ে দেখবে নাকি? ও, এখনো ফেরে নাই বুঝি? তার চিন্তার কিছু নেই ভাবিজান। অত ধন দৌলত নিয়ে দিনের আলোতে ফেরাও তো ঝুঁকির কথা। লোকে জানাজানি হয়ে গেলে, বাদশার কানে গেলে নানান হুজ্জত। বড় ভাই আবার এসব ব্যাপারে খুব হুঁশিয়ার রাখবে। সময় বুঝে ঠিক চলে আসবে, ঘাবড়াও মাত ভাবিজান। আলী বাবার যুক্তি শুনে কাশিমের বউ খানিকটা আশ্বস্ত হয়। আলী বাবা বলে, ভাবিজান, এখানে একটু বসো না। আমার মন বলছে কি জানো, এক্ষুনি এসে পড়বে। বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে দিয়েছো? রাত আরো বাড়তে লাগলো, কিন্তু কাশিম তবু ফিরল না। কাশিমের বউ আবার উৎকণ্ঠিত হয়ে পড়ল, মন দিল খারাপ হয়ে গেল। আলী বাবাকে আবার জিজ্ঞেস করে, এখনো কি তুমি মনে করছো এই নিশুতি রাতে বড় শেখ ফিরে আসবে? আসার সময় আছে? না ভাবিজান, এখন আর ফেরার কোনো আশা নেই। আমার মনে হচ্ছে মালপত্র বস্তাবন্দি করতেই তার সন্ধে হয়ে গেছে। বনের সাপ, খোপ আর নানা জন্তু জানোয়ারের ভয়ে আমার মনে হয় সে গুহার ভেতরেই রয়ে গেছে। কাল সকালে চলে আসবে, সবুর করো। আলী বাবার অনুমান সত্য হলো না। পরদিন সকাল গেল। দুপুরে আলী বাবা শঙ্কিত হয়ে নিজের 3 গাধা নিয়ে জঙ্গলের পথে রওনা হলো। পাহাড়ের কাছাকাছি পৌঁছতেই কাশিমের 10 খচ্চরের দশা দেখে সে আঁতকে উঠল। সর্বনাশ! বড় ভাই আর জীবিত নেই। নিশ্চয়ই ডাকাতদের হাতে ধরা পড়ে তার জান খতম হয়েছে। ভীত কম্পিত কণ্ঠে সে কোনো মতে বলতে পারল, চিচিং ফক। সঙ্গে সঙ্গে গুহার দরজা খুলে গেল। আলী বাবা তরতর করে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একটু নামতেই চোখে পড়ল চাপ চাপ রক্ত। তার বুকটা ছ্যাঁত করে উঠল। হায়, তার লোভী ভাইটা শেষ হয়ে গেছে। কিন্তু গুহার ভিতরে তন্ন তন্ন করে খুঁজেও ভাইয়ের দেহের কোনো হদিস পেল না। শোকে দুঃখে কাতর হয়ে সে গুহা থেকে বাইরে চলে এলো। এদিক ওদিক খুঁজে অদূরে দেখতে পেল রক্তমাখা একটা বস্তা। বস্তা খুলতেই সে শিউরে উঠে কান্নায় ভেঙে পড়ে। ডাকাতরা তার ভাইকে 6 টুকরো করে কেটে বস্তায় পুরে ফেলে গেছে। শুধু এইটুকুই সান্ত্বনা যে লাশটা গুম করে ফেলেনি। চটপট সে বস্তাটা গাধার পিঠে তুলে নিয়ে বাড়ির পথে রওনা দিল। যা হওয়ার হয়ে গেছে, এখন বাড়ি ফেরা দরকার। ডাকাতদের নজরে পড়ার আগেই সরে পড়া উচিত। আলী বাবার বাদী সুন্দরী মার্জানা ঘর থেকে দেখতে পেল আলী বাবা আসছে। সে যেমন শানিত তলোয়ারের মতো ছিপছিপে সুন্দরী, তেমনি বুদ্ধিতেও তীক্ষ্ণ তরবারি। মনিবের সাড়া পেয়েই সে ছুটে গেল। আলী বাবা বলে, মারে, বস্তাটা একটু হাত লাগা তোমা। দুজনে ধরাধরি করে বস্তাটা ঘরে তোলে। বুদ্ধিমতী রূপসী মার্জানা তখনই বুঝে ফেলে ব্যাপার কি। যা হবার তা হয়ে গেছে। আলী বাবা বলে, আমি জানি মা, তোর অনেক বুদ্ধি। এখন যে বিপদ আমাদের ঘাড়ে এসে পড়েছে তা সামলানোর মতো বুদ্ধি আমার নেই। তুই মা একটা উপায় বের কর, সবকিছু যেন ঠিকঠাক সুরাহা হয়। আমার মাথায় কিছুই আসছে না।
মার্জানা আলীবাবাকে আশ্বাস দিয়ে বলে, আপনার কিছু চিন্তা করতে হবে না আব্বাজান, আমি সব ব্যবস্থা করছি। আলীবাবা আবার বলে, ভাইয়ের মৃতদেহটা কবর দিতে হবে, কিন্তু এই টুকরো টুকরো করা লাশ দেখলে পাড়ার প্রতিবেশী ভয়ে আটকে উঠবে, নানা কথা বলে হাট বসিয়ে দেবে। কারো মুখ তো আর চাপা দিয়ে রাখতে পারবো না আমরা। কি করি তুই বল? আপনি কি পাগল হয়েছেন আব্বাজান? এই অবস্থায় কি কবর দেয়া যায়? আমি সেই ব্যবস্থা করছি। ভালো মুচি ডেকে এমন নিখুঁত সেলাই করে দেব যে কেউ টের পাবে না আসলে কি হয়েছিল। সেলাইয়ের জোড়াই কেউ খুঁজে পাবে না। কাশিমের বউ কাশিমের টুকরো শরীর দেখে ডুকরে কেঁদে উঠল। মার্জানা তার মুখে হাত চাপা দিয়ে বলে, একদম কাঁদবেন না চাচি, সর্বনাশ হয়ে যাবে। দাঁড়ান, আগে ঠিকঠাক করে নেই, তারপর কাঁদবেন। কাশিমের বউ ব্যাপারটা আঁচ করে চুপ করে গেল। মার্জানা তাড়াতাড়ি পাড়ার হেকিমের দাওয়াখানায় চলে যায়, গিয়ে বলে, হেকিম সাহেব, আমার চাচার বহুত বিমার, বুকে কফ জমেছে, ব্যথা আছে, খানা বন্ধ হয়ে গেছে, জলদি দাওয়াই দিন মেহেরবানি করে। হেকিম আরো নানা কথা জিজ্ঞেস করে এক শিশি দাওয়াই দিল। বলল, বড় খারাপ বেমার বেটি, বড় খারাপ বেমার। আজ রাত যদি টিকে থাকে তবে খানিকটা আশা আছে। কেমন থাকে কাল ফজরের সময় এসে জানিয়ে যেও বেটি, তখন নতুন দাওয়াই দেব। পরদিন খুব জোরে কাঁদতে কাঁদতে দাওয়াখানায় ঢুকে মার্জানা বলে, না হেকিম সাহেব, কোনো উপকার হলো না, রোগী আরো খারাপ হয়েছে। আপনি আরো ভালো দাওয়াই দিন। দাওয়াইতে আর কাজ হবে না মা, এবার খোদার নাম নিতে বলো গে। মার্জানা ঘরে ফিরে কাশিমের বউকে বলল, নাও চাচি, এবার মরা কান্না কাঁদতে শুরু করো। এই বলে সে নিজেও কাঁদতে শুরু করলো। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ল। পাড়া প্রতিবেশীরা সবাই জেনে গেল আলীবাবার বড় ভাই কাশিম মাত্র দুদিনের বিমারে ইন্তেকাল করেছে। মার্জানা ভাবল, একটা পর্ব তো চুকল, এবার আসল কাজটাই বাকি। হন হন করে সে ছুটল শহরের প্রান্তের সুদক্ষ এক মুচির বাড়িতে। লোকটার হাতের কাজ বড় চমৎকার। এর আগে সে এই মুচির দোকান থেকে জুতো বানিয়ে এনেছে। সুচারুতার কাজ, সূক্ষ্ম তার সূচের ফোঁড়। মুচি তখন তার দোকানে বসে জুতা তৈরি করছিল। মার্জানা মুখে মধু ঢেলে বলল, শেখ মুস্তাফা, আজ তোমাকে আমার বড় দরকার। আমার বাড়িতে গিয়ে একটা জরুরি কাজ করে দিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, তার জন্য তোমার মেহনতি পুষিয়ে দেব। এই বলে মার্জানা একটা মোহর বাড়িয়ে দিল মুচির দিকে। সোনার মোহরটা দেখেও বিশ্বাস করতে পারছে না বেচারি মুচি। সারা মাস খাটলে দুটি মোহর রোজগার হয় না, আর একদিনের একটা কাজের ইনাম আস্ত একটা মোহর। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে থাকে মার্জানার সুন্দর মুখের দিকে। রসিকতা কিনা বুঝতে পারে না, তাই হাত পাতে নিতেও ভরসা পায় না। মার্জানা বুঝতে পেরে মুচির হাতে মোহরটা গুজে দিয়ে বলে, নাও, আর দেরি করো না, এখনই কাজে যেতে হবে। কাজ শেষ করে দিলে পুরো মজুরি পাবে। মেয়েটা বলে কি, একটা কাজের জন্য এই মোহর ছাড়া আরো দেবে? কি এমন কাজ? কিন্তু কাজটা খুব গোপনীয়। কসম খেয়ে বলতে হবে শেখ, এই জিন্দেগিতে কারো কাছে মুখ খুলবে না। এই জন্যই যোগ্য মজুরির চেয়ে অনেক বেশি দেব তোমাকে। মুস্তাফা মুচির দোকানের লতি ধরে বলে,
তবা তবা, আপনি বারণ করেছেন, আমি আর কাউকে বলতে পারি কখনো? এই কসম খাচ্ছি, যদি কাউকে বলি আমার জিভ খসে পড়বে। তাহলেও বিশ্বাস নেই শেখ। তুমি এক কাজ করো, এই কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দিচ্ছি। আমি তোমার হাত ধরে নিয়ে যাব, তোমার কোনো অসুবিধা হবে না। আমি চাই না তুমি আমার ঠিকানা জেনে যাও। মুচি ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, ঠিক আছে, কি হবে ঠিকানা জেনে? কে জানে, হয়তো মনের খেয়ালে একদিন ফস করে বলে ফেলবো। তার চেয়ে এই ভালো সুন্দরী, ইচ্ছা হলেও কাউকে বলতে পারবো না। এসো, আর দেরি নয়, আমি নিজের হাতে তোমার চোখ দুটো ভালো করে বেঁধে দিই। মুচি মাথা এগিয়ে দিল। মার্জানা সঙ্গে করে একটা বড় রেশমি রুমাল এনেছিল, তাই দিয়ে সে মুচির চোখ ভালো করে বেঁধে দিল আর বোরকা পরিয়ে দিল এবং হাতে ধরে রাস্তায় নেমে পড়ল। এই গলি সেই গলি, অনেক গোলক ধাঁধায় ঘুরিয়ে ঘুরিয়ে একসময় সে মুচিকে বাড়িতে নিয়ে এলো। ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে মুচির চোখের পট্টি খুলে দিল। তারপর মার্জানা বলল, এই দেখো, একটা লাশের 6খানা টুকরো। এমন নিখুঁতভাবে সেলাই করবে যাতে তুমি নিজেই পরে জোড়া খুঁজে না পাও। আমি তোমার হাতের কাজ জানি। সারা দেশে তোমার মতো চৌকস মুচি আর একটিও নেই। নাও, দেরি করো না, শুরু করো। আর হ্যাঁ, দিনার দুটো রাখো, কাজ দেখে খুশি হলে আরো বকশিস দেব। মুচি কাঁপা কাঁপা হাতে মোহর দুটো মুঠোয় ধরে ট্যাঁকে গোজে, তারপর কাজে মন দেয়। ঘণ্টাখানিকের মধ্যে কাশিমের শরীরের 6টি টুকরো সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয়। মার্জানা খুশি হয়ে বলে, বাহ, চমৎকার তোমার হাত শেখ। এই নাও তোমার বকশিস। মুচি অবাক হয়ে তাকিয়ে থাকে আরো 2 দিনারের দিকে। একদিনের কাজে এত বকশিস সে জীবনেও পায়নি, আর কোনোদিনও হয়তো পাবেও না। আবার যথারীতি মুচির চোখ বেঁধে নানা পথ ঘুরিয়ে মুচিকে রেখে এলো মার্জানা। এরপর পাড়াপড়শিরা কাশেমের লাশ গোরস্থানে নিয়ে গেল। তারপর যথানিয়মে তাকে কবর দিল। লোকজন কেউ কিছুই জানতে পারল না। এদিকে মাসখানেক পরে 40 চোর চুরি ডাকাতির পাঠ শেষ করে একদিন নিজেদের ডেরায় ফিরে এলো। কিন্তু কি আশ্চর্য, পাহাড়ের পাদদেশে এসে তারা কাশিমের লাশের টুকরো ভর্তি বস্তাটা দেখতে পেল না। এবার সর্দার হুঙ্কার ছাড়ে, দুশ্মনরা দেখি শেষ হয়নি। আমরা যাকে খতম করেছি সে যে একা নয়, এখন তো তোমরা তার প্রমাণ পেলে। তাহলে পেছনে শত্রু রেখে আমরা কি করে নিশ্চিন্তে থাকতে পারি বলো? সবাই একসঙ্গে বলে উঠল, খুঁজে বের করতেই হবে, শত্রুর শেষ রাখতে নেই। যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই, কসম। সর্দার বলল, শোনো, ওই পাশের শহরের বাসিন্দা তারা, তাদের বাড়ি ঘরের ঠিকানা আমার চাই। সব অংশে নিধন করতে হবে তাদের সকলকে, তা না হলে আমাদের এই ধন দৌলতের একটা কণাও তারা রাখবে না, এমনকি জানেও বেঁচে থাকতে পারবো না। কাজেই আজ থেকে জান প্রাণ বাজি রেখে তাদের বাড়ির ঠিকানা বের করার কাজে নামতে হবে। আচ্ছা, এবার কে আগে এই কাজে নামতে চাও বলো, তাকে আজই ছদ্মবেশে শহরে ঢুকে পড়তে হবে। আর মনে থাকে যেন, ভুল খবর বলবে তো খবর আছে। আমাকে আলতু ফালতু খবর এনে দিয়ে হয়রানি করবে না। যদি করো তাহলে আমি তার গদ্দান নেব। বলো, কে যাবে?
সর্দারের এই শর্ত মেনে নিয়ে চোরের দলের একজন এগিয়ে এসে বলল, আমি যাব, আমি তাকে খুঁজে বের করব সর্দার। দরবেশ বেশি চোরটা সারা শহরের নানা বসতবাড়ির দোকানপাট অলি গলি ঘুরতে ঘুরতে কয়েকদিন পরে সেই মুস্তফা শেখের দোকানের সামনে এসে হাজির হলো। তার এক হাতে ভিক্ষাপাত্র, অন্য হাতে ধূপদানি। মুচি মুস্তফা তখন আপন মনে একজোড়া জুতো সেলাই করছিল। দরবেশ বেশি চোর চুপচাপ দাঁড়িয়ে তার নিপুণ হাতের কাজ দেখতে থাকে। একসময় শেখ মুখ তুলে দরবেশকে দেখতে পেয়ে সালাম জানালো। দরবেশ চোর বাহাবা দিয়ে বলে, বাহ বাহ, এই বয়সেও তোমার হাতের কাজ তো বড় সুন্দর দেখছি। শেখ মুস্তফার মনে অহংকার জেগে উঠল এবং বলল, ফকির সাহেব, খোদার রহমতে আমি এখনো সূচে সুতো পরাতে পারি। হাতের কাজ বলছেন, তা একটা মানুষকে 6 টুকরো করে কেটে দিন, আমি এমন নিপুণভাবে সেলাই করে দেব যে আপনি নিজেও জোড়া খুঁজে পাবেন না, হাজার চেষ্টা করেও জোড়া ধরতে পারবেন না। দরবেশ চোর মনে মনে পুলকিত হয়ে উঠল। বলে, তোমার হাতের কাজের নমুনা দেখেই বুঝতে পারছি বহুত ওস্তাদ লোক তুমি। তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাতে পারো কিনা সেটা তো জানি না। মুস্তফা বাধা দিয়ে বলে, এ তো আর আন্দাজে বলছি না দরবেশ সাহেব, নিজের হাতে করে দেখেছি। জোড়া লাগানোর পর আমি নিজেই তাজ্জব বনে গেছি আমার নিজের কাজ দেখে। খোদার কসম, শত চেষ্টা করেও আমি নিজের হাতের সেলাইয়ের জোর ধরতে পারিনি। দরবেশ অবাক হয়ে বলে, একটা মানুষের 6 টুকরো শরীর সেলাই করে জোড়া দিয়েছো? কোথায়, কবে? মুস্তফা বলে, বানিয়ে বলছি না হুজুর, এই মাসখানেক আগে একটা মেয়ে এসেছিল আমার দোকানে। আমার চোখ দুটো রুমালে বেঁধে নিয়ে গিয়েছিল তার বাসায়। সেখানে গিয়ে দেখি একটা লোককে 6 টুকরো করে কাটা হয়েছে। মেয়েটি আমার হাতে ঝকঝকে সোনার মোহর গুজে দিয়েছিল গোটা কয়েক। আমাকে বলল, নিখুঁতভাবে সেলাই করে জুড়ে দিতে হবে, কাজ ভালো হলে বকশিস পাবো। আমিও দেখিয়ে দিলাম আমার কেরামতি, এমন কাজ করে দিলাম, আর দেখে এসে খুব তারিফ করলো। তারপর আরো কয়েকটি মোহর দিয়ে আমার চোখ বেঁধে দোকানে ফিরিয়ে দিয়ে গেল। দরবেশ চোর বোকা সেজে প্রশ্ন করল, তা তোমাদের দেশে এই নিয়ম বুঝি কোনো লোক মারা গেলে 6 টুকরো করে কেটে তারপর সেলাই দিয়ে জোড়া দিয়ে কবর দিতে হয়? মুস্তফা হো হো করে হেসে বলল, ওরকম উদ্ভট প্রথা হবে কেন? ব্যাপারটা যে কি আমি নিজেই তা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কেই বা সে লোক, কেনই বা তাকে 6 টুকরো করা হয়েছিল, কে কেটেছিল, কেন কেটেছিল, কিছুই জানি না, জানার কোনো উপায়ও নেই। আমার সঙ্গে শুধু কাজের সম্পর্ক ছিল। আমার আশার আন্দাজ বেশি মোহর দিয়েছিল। আর মেয়েটি বলেছিল তেমনটি করে দিয়েছি, মানে যেমনটি বলেছিল। এর বেশি কিছু জানার চেষ্টা করিনি, জানতেও পারিনি। তা আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে কি ফয়দা বলুন? দরবেশ চোর নিজেকে একটুও প্রকাশ না করে বলে, তা আমার জানতে খুব কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত কাণ্ড কি করে ঘটতে পারে। শোনো, একটা কাজ করতে পারো, আমাকে নিয়ে যেতে পারো ওই জায়গায়। এই দেখুন, বললাম কি, আমাকে চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, তার উপর আবার বোরকা পরিয়ে দিয়েছিল। কি করে বলবো আপনাকে কোথায় কোন বাড়িতে গিয়েছিলাম?
সব শুনে দরবেশ চোর বলল, শোনো, আমি তোমার চোখ বেঁধে দিচ্ছি। এরপর তুমি হাতড়াতে চলো আমার সঙ্গে। মনে করার চেষ্টা করো কতদূর সোজা গিয়ে কোন দিকে বাঁক নিয়েছিলে, কতটা চলার পর কোন দিকে ঘুরেছিলে। আমার মনে হয় তুমি চেষ্টা করলে তুমি খুঁজে পাবে। আবার চামড়ার চোখ বাঁধা থাকলেও মনের চোখ তো খোলা ছিল নাকি? এর জন্যে ভালো ইনাম পাবে। ইনামের লোভে মুস্তফার চোখ চকচক করে উঠল। আবার ইনাম! মুস্তফা বলল, ঠিক আছে দরবেশ সাহেব, যাদের চোখ নেই তারা তো আন্দাজেই হাতড়ে সারা শহর ঘুরে বেড়ায় নাকি? চোখে দেখতে না পেয়েও ভিখারি যদি পথ চিনতে পারে তাহলে তো আমিও পারবো। দরবেশ চোর উৎসাহ দিয়ে বলল, এই তো ঠিক বলেছ। চোখে না দেখলেও অনুভবের চোখ দিয়ে দেখে তারা। কাজের ক্ষতি করবে, অনেকক্ষণ সময় নষ্ট হবে তোমার। এই রাখো, এই এক মোহর। এই বলেই একটা মোহর গুজে দিল শেখ মুস্তফা মুচির হাতে। সেই একই মোহর মার্জানা যেমনটি দিয়েছিল। মুচির চোখ চকচক করে উঠল। তারপর দরবেশকে আদর আপ্যায়ন করে বসায়, বলে, আপনি একটু বসেন দরবেশ সাহেব, আমি এই দোকানটা বন্ধ করে এক্ষুনি আপনাকে নিয়ে বেরোচ্ছি। এরপর চোর দরবেশ মুচির চোখ বেঁধে দেয়। মুচি অন্ধের মতো হাতড়াতে এগিয়ে চলে। এ পথ সে পথ ঘুরে শব্দ গন্ধ শুকে একসময় চোরকে নিয়ে সে এক বাড়ির দরজার সামনে পৌঁছে গিয়ে বলে, এই সেই বাড়ি, এই সেই মোকাম। চোর দরবেশ মুচির চোখের বাঁধন খুলে দেয়। তারপর এক টুকরো চক দিয়ে দরজার গায়ে একটি দাগ এঁকে দেয়। মুচির হাতে দুটো দিনার গুজে দিয়ে বলে, এই নাও তোমার বকশিস। আর এখন থেকে আমাদের যত জুতা লাগবে সব তোমার দোকান থেকে কিনবো, বুঝেছো? মুচি খুশিতে গদগদ হয়ে বলে, সালাম হুজুর সালাম। তাহলে আমি চলি। চোরও ছুটতে জঙ্গলে গিয়ে সর্দারকে সব বলে। মার্জানা দোকানে সওদা কিনতে বাড়ির বাইরে বেরোতেই দেখতে পায় দরজার বাইরে সেই চকে আঁকা চিহ্ন। তার সন্দেহ হয়। সে খুঁটিয়ে দেখে, ভেবে পায় না কে এবং কেন এই অদ্ভুত ধরনের চিহ্নটি এঁকে দিয়ে গেল। নিশ্চয়ই কোনো বদ মতলব আছে এর পিছনে। মার্জানা এক টুকরো চক এনে পাড়ার সবকটি বাড়ির দরজায় অবিকল ওই একই ধরনের চিহ্ন এঁকে দেয়। পরদিন সকালে ওই 40 চোর দুজন করে নানা দলে ভাগ হয়ে শহরে ঢুকে পড়ে। কিন্তু প্রতিটি বাড়ির দরজায় একই সংকেত চিহ্ন দেখে গোলক ধাঁধায় ঘুরপাক খেতে থাকে। ক্রোধে ফেটে পড়ে সর্দার। যে চোরকে সন্ধান করতে পাঠিয়েছিল তার উপরে ভীষণ ক্ষেপে যায়। বলে, বেটা ধাপ্পাবাজ শয়তান, আমার সঙ্গে আর কি? দাঁড়াও, ডেরায় ফিরে গিয়ে তোমাকে মজা দেখাচ্ছি। বলা বাহুল্য, জঙ্গলে ফিরে সর্দার এক কোপে সেই চোরের কল্লা কেটে দিল। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন আলিফ লায়লা তথা আরব্য রজনীর জনপ্রিয় গল্প আলিবাবা এবং 40 চোরের দ্বিতীয় পর্ব। এর তৃতীয় বা অন্তিম পর্ব শুনতে এবং আরও নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে এবং শুনতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের সাথে থাকুন।